প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা আজকে উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিন্যাস ও সমাবেশ মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা একাডেমিকে যতটুকু ইম্পর্টেন্ট, ঠিক তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এডমিশনে। এটা তোমরা যখন ভবিষ্যতে চাকরি বাকরিতে পরীক্ষা দিবা, চাকরি বাকরির জন্য যখন পরীক্ষা দিবা, বিশেষ থেকে শুরু করে সব জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো আমরা শুরু করি। খেয়াল করো, আজকে একাডেমিকের প্রথম ক্লাস। এটা কিন্তু একাডেমিক, এডমিশন না। এডমিশনের এগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, আজকে একাডেমিকের দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এক, ফ্যাক্টোরিয়াল কি, দুই, পারমুটেশন কি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করব। আজকে পারমুটেশন ও কম্বিনেশনের একাডেমিকের প্রথম ক্লাস। আবারও বলতে আছি, এটা একাডেমিকের ক্লাস, এটা কিন্তু এডমিশনের না। ঠিক আছে, এডমিশনটা ভিন্ন। খেয়াল করো, বিন্যাস পড়ার আগে প্রথম আমার জানা দরকার আগে বিন্যাস কি, আর বিন্যাস কি এটা জানার আগে আমার দরকার ফ্যাক্টোরিয়াল বা গৌণিক কি। তো ফ্যাক্টোরিয়াল বা গৌণিক সম্বন্ধে তোমরা স্কুলে, ঠিক আছে, এটা স্কুল সময় একটু পড়ে গেছো, দ্বিপদী বিস্তৃতি পড়ছিল না স্কুলে, ওইখানে একটু ফ্যাক্টোরিয়াল আলোচনা করা হয়। আচ্ছা, খেয়াল করে দেখো, নতুন টপিক, নতুন আলোচনা, লেখো আলোচনা, 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 অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমরা শুধু অঙ্ক করাই না, সাথে বাংলাও পড়াই। ঠিক আছে, দেখো ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এখান থেকে লেখা শুরু করো, এইখান থেকে শুরু করো। ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? ওয়ান। ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে টু ফ্যাক্টোরিয়াল, টু ইন্টু কত? ওয়ান। টু ইন্টু ওয়ান ইকুয়াল কত? টু। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল, থ্রি ইন্টু টু ইন্টু কত? ওয়ান। তার মানে এক থেকে তিন পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল ইকুয়াল কত? সিক্স। তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর, থ্রি, টু, ওয়ান। তাহলে এক থেকে চার পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল ইকুয়াল কত? 24। তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল, তাহলে পাঁচ, চার, তিন, দুই, এক, মানে এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল ইকুয়াল কত? 120। হ্যাঁ, তুমি যদি এই মানগুলা মুখস্থ রাখতে পারো তো ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নাই, এগুলো আমরা ক্যালকুলেটর থেকে করতে পারবো। ঠিক আছে, তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। ঠিক আছে, তাহলে এক থেকে ছয় পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশগুলো না। তো এক থেকে ছয় পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, এক থেকে ছয় পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল কত? 720। তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 720। ঠিক আছে, লেখো। তারপরে আমরা লিখি সেভেন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সেভেন ফ্যাক্টোরিয়াল হলো সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু কত? ওয়ান। তার মানে এক থেকে সাত পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। তাই সেভেন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 5000 কত? 40। ঠিক আছে, তাহলে আমরা এক থেকে শুরু করছি। দেখো একটু লেখার উপরে জিরো ফ্যাক্টোরিয়াল, এটা ব্যতিক্রম। জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? ওয়ান। ব্লক করে রাখো। এখন তুমি প্রশ্ন করতে পারো, হ্যাঁ স্যার জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান কিভাবে? হ্যাঁ, এটা উত্তরটা আমরা পরে দিব। 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে এসে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল মানে কত? তাহলে টু আর ওয়ানের গুণফল। সিমিলারলি সেভেন, ফাইভ ফ্যাক্টোরিয়াল কত? এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। তো সেভেন ফ্যাক্টোরিয়াল কত? এক থেকে সাত পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার কি? গুণফল। আমি এখানে সাত পর্যন্ত গেছি, পদার উল্টায় যদি আমরা এইট ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে কি হবে? এইট ফ্যাক্টোরিয়াল কত হইব? এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু কত? ওয়ান। তাহলে এইট ফ্যাক্টোরিয়াল 40,320। এইট ফ্যাক্টোরিয়াল কত? এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু কত? ওয়ান। ঠিক আছে, আচ্ছা এই এইট ফ্যাক্টোরিয়ালটাকে আমি যদি এইট লেখা, এই সেভেন, সিক্স, ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, এটাকে সেভেন ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এটাকে তো সেভেন ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো সেভেন ফ্যাক্টোরিয়াল নাকি? আচ্ছা, আমরা এই সেভেনটাকে যদি সেভেন না লিখা আমি এইট মাইনাস ওয়ান ফর্মে লিখি, আমি এটা এইট দিয়ে নিয়ে আসি, তাহলে এইট ফ্যাক্টোরিয়াল, তাহলে এইট
ইন্টু কত, আমি 8 - 1 ফর্মে লিখতে পারবো। তো প্রথম আমরা 8 লিখলাম, খেয়াল করো, তাহলে প্রথম আমরা 8 লিখলাম, তারপরে 1 কমায় লিখলাম, তাহলে 8 - 1 নাকি। এখন ধরো এটা যদি 8 না হয়ে যদি n হইতো, এটা যদি 8 না হয়ে যদি n হইতো, তাহলে আমরা কি লিখতাম, তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে n ইন্টু কত, n - 1 ফ্যাক্টরিয়াল। যদি এটা 8 না হয়ে n হইতো, তাহলে আমরা কেমন লিখতে পারতাম, n ইন্টু কত, n - 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা আবার খেয়াল করে দেখো, আবার আমরা এই 8 ফ্যাক্টরিয়ালটাকে আমরা আবার লিখি, তাহলে 8 ফ্যাক্টরিয়াল, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত 1, তো লিখলাম 8 ফ্যাক্টরিয়াল। ধরো আমরা যদি এই দুইটা 8 কে এই পর্যন্ত লিখলাম, 8 ইন্টু 7 লিখলাম, 8 ফ্যাক্টরিয়াল, তাহলে 8 ইন্টু 7 লিখলাম, তাহলে আবার খেয়াল করে দেখো এখানে 6 5 4 3 2 1, এটাকে 6 ফ্যাক্টরিয়াল লেখা যায় না, এটাকে 6 ফ্যাক্টরিয়াল লেখা যায় না, লেখা যায়। এখন দেখো এই 8টাকে যদি আমরা সবগুলো 8 দিয়ে নিয়ে আসি, তাহলে 8 তো আছে, তাহলে আমরা এই 7কে আমরা 8 - 1 ফর্মে লিখতে পারবো, তাহলে 8 ফ্যাক্টরিয়াল, তাহলে 7কে আমি 8 - 1 ফর্মে লিখতে পারবো, পারবো। 8কে এই 6কে আমি 8 - 2 ফর্মে লিখতে পারবো, পারবো না। তাহলে 8 - 1 ইন্টু কত, 8 - 2 ফ্যাক্টরিয়াল। প্রথম 8 লিখলাম, তারপরে 1 কমাইলাম, 8 - 1, তারপরে আরো 1 কমাইলাম, তাহলে 8 - 2 দিয়ে ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। এখন এটা যদি 8 না হয়ে যদি n হইতো, তাহলে আমরা কেমন লিখতে পারতাম বলো তো, যদি 8 না হয়ে যদি n হইতো, বলো বলো আমরা কেমন লিখতে পারতাম, তাহলে n ইন্টু n - 1 ইন্টু n - 2 ফ্যাক্টরিয়াল। যদি এটা n হইতো, তাহলে আমরা লিখতে পারতাম n ইন্টু n - 1 ইন্টু কত, n - 2 ফ্যাক্টরিয়াল, মানে 1 কমবে। তাহলে দেখো খেয়াল করো, প্রথমে এখানে n আছে, তারপরে 1 কমছে, কত হয়েছে, n - 1, তারপরে আরো আমরা 1 কমাইলাম, তাহলে কত, n - 2 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি যদি আমরা আরো কমাইতে থাকি, তাহলে n n - 1 n - 2, তাহলে পরেরটা যদি আমরা n - 3 দিয়ে ফ্যাক্টরিয়াল দিয়ে লিখতে পারবো, পারবো না। পাতার উল্টায় খেয়াল করো, পাতার উল্টায়, তো দেখো যদি আমরা এটা লিখে আনবে সিমিলারলি, তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে n ইন্টু n - 1 ইন্টু n - 2 ফ্যাক্টরিয়াল। তাহলে প্রশ্ন, n কেমন সংখ্যা, n কি ভগ্নাংশ, n কি ঋণাত্মক, না, n হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই যেখানে n হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তার মানে কোন স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি, ফ্যাক্টরিয়াল বলতে 1 থেকে শুরু করে ওই সংখ্যার, মানে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে হ্যাঁ ওই সংখ্যা পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার কি গুণফল। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে স্যার n ফ্যাক্টরিয়াল কি, কেউ যদি প্রশ্ন করে n ফ্যাক্টরিয়াল কি, তখন আমরা কি বলবো, আমরা বলবো 1 থেকে n পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে এটা লেখা রাখো, খেয়াল করো একটু লেখো, তাহলে কোনো স্বাভাবিক সংখ্যা n এর, লেখো খাতায় লেখো, কোনো স্বাভাবিক সংখ্যা, কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল বলতে, কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল বলতে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বুঝি। কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল বলতে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বুঝি। কথা বুঝতে পারছি? কোনো স্বাভাবিক সংখ্যা n এর, আমি 8 পর্যন্ত দেখাইছি, তাহলে 5 ফ্যাক্টরিয়াল বা 10 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, তাহলে 10 ফ্যাক্টরিয়াল মানে কি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, এই কথাটা বলছি, কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টরিয়াল বলতে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে বোঝে। খেয়াল করো প্রতীক, দেখো তোমাদের বইগুলোতে ফ্যাক্টরিয়ালের প্রতীকটা এই চিহ্নটা ব্যবহার করছে, আশ্চর্যবোধক, কিন্তু আমরা যখন পড়াশোনা করছি তখন ফ্যাক্টরিয়াল ছিল এটা। ঠিক আছে, তাহলে কথাটা প্রতীক, সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন, তার ফ্যাক্টরিয়ালকে আমরা সাধারণত এই আশ্চর্যবোধক এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি। এখন তোমাদের বইগুলোতে এটা ব্যবহার করে, আর আমরা যখন পড়ছিলাম তখন এই প্রতীকটা ব্যবহার করতো এলাকারের মতো। তাহলে এই প্রতীকটা দ্বারা প্রকাশ করা হয়, তাই বর্তমানে এটার প্রতীক একেবারেই ব্যবহার করা হয় না, এই প্রতীকটা একেবারেই ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 লিখে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন দেব।
5 ফ্যাক্টরিয়াল, তাহলে n ফ্যাক্টরিয়াল, আমরা n লিখে আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন দেব। ঠিক আছে, কথাটা উল্টাই। নেক্সট, তাহলে 1 থেকে n পর্যন্ত, তাহলে দেখো 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে লিখি 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, n আমরা যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম, এটা 12, 13, 15, 17, 20, 25 যা কিছু হইতে পারে। তাহলে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে n ফ্যাক্টরিয়াল মানে এই প্রতীকটা দ্বারা ব্যবহার করা হয়। আর যখন আমরা পড়ছিলাম তখন বলতাম ফ্যাক্টরিয়াল n, মানে আগে ফ্যাক্টরিয়াল থাকতো পরে n থাকতো। ঠিক আছে, আর তোমরা nটা আগে দিয়া পরে ফ্যাক্টরিয়ালটা দিবা। হ্যাঁ, এখন আর এই প্রতীকটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে দেখছো, তাহলে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে n ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 এটা আমরা পরে বলবো। পাতাটা উল্টায়। খেয়াল করো, তাহলে আবারও বলি, তো ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টরিয়ালটা হলো গিয়া কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল 1 থেকে ওই পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার কি গুণফল। ঠিক আছে, নেক্সট, এখন আসি বিন্যাস জিনিসটা কি। ধরো তোমার কাছে 3টা বই আছে, তোমার কাছে A B C 3টা বই আছে, বা মনে করো তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, PCM 3টা বই আছে। তোমাকে কলেজ থেকে তোমাকে বলছে কলেজে গেলে প্রতিদিন একটা করে বই নিয়ে যাওয়ার জন্য, মানে প্রতিদিন ফিজিক্স বই নেওয়ার জন্য, কেমিস্ট্রি বই নেওয়ার জন্য, ম্যাথমেটিক্স বই নেওয়ার জন্য বললো। আমিও তো আমার ক্লাসের স্টুডেন্টকে বলি যে তোমরা প্রতিদিন বই নিয়ে আসবা। দেখা যায় 50 জন স্টুডেন্টের মধ্যে 1 জন 2 জন 3 জন বা 5 জন বই নিয়ে আসে, বা এমনও দিন দেখা যায় কোনো দিন স্টুডেন্ট বই আনে না। ঠিক আছে, তো তোমাকে বললো সবগুলা বই করে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বইগুলো নিয়ে যাবা? তুমি যেন বই নিবা না এটা তো আমরাও জানি। বড় জন নিলেও একদিন ফিজিক্স নিবা, ফিজিক্স নিলে কেমিস্ট্রি নিবা না, কেমিস্ট্রি নিলে ম্যাথ নিবা না, বা ম্যাথ নিলে ফিজিক্স নিবা না, এরকম হয় না? হয়, আমরা তো জানি স্টুডেন্টদেরকে। মনে করো একজন স্টুডেন্ট ফিজিক্স আনছে, আজকে তুমি ফিজিক্স বইটা নিয়ে কলেজে গেলা। প্রতিদিন তুমি সিদ্ধান্ত নিলা, হ্যাঁ আমি প্রতিদিন কলেজে যাব এবং প্রতিদিন একটা করে বই নিব, প্রতিদিন একটা করে বই নিব। আমি কলেজে যাব এবং প্রতিদিন একটা করে বই নিব। তাহলে আজকে তুমি ফিজিক্স বই নিলা, মনে করো কালকে তুমি কেমিস্ট্রি বইটা নিলা, বা পরশু দিন তারপরের দিন তুমি ম্যাথ বইটা নিলা। চতুর্থ দিন এসে কি করবা? চতুর্থ দিন কি তুমি এসে আবার ফিজিক্স বইটা নিবা? তোমাকে বলছে যে ঘুরে আবার এটার মধ্যে আসতে হইব না। তাহলে 3টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, মনে করো A B C 3টা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে একটা করে আমরা নেব। তাহলে কতবার নিতে পারবো? একদিন আমরা এটা নিতে পারবো, একটা করে নিলে। একবার A নিতে পারবো, তাহলে একবার আমরা B নিতে পারবো, এটা লেখো, এটি লেখো। একবার A নিতে পারবো, একবার B নিতে পারবো, আরেকবার কি C নিতে পারবো। পারবো না? পারবো। তাহলে 3টা ভিন্ন ভিন্ন জিনিস হতে, জিনিসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে প্রতিদিন যদি আমরা একটা করে নিই, বা আমরা যদি একটা করে নিই, কয়বার নিতে পারবো? তাহলে 3বার। কয়বার নিতে পারবো? তো 3বার। এই কথাই লিখি, চলো 3টি হতে একটি নিয়ে 3বার। হ্যাঁ, আমরা বিন্যাস কাকে বলে ওইদিকে যাচ্ছি। আজকের ক্লাসে লম্বা আলোচনা, অঙ্ক কম, আলোচনা বেশি প্রথম ক্লাসটাতে। পরের ক্লাসগুলোতে কি হবে, একটু একটু আলোচনা করবো, একটু একটু অঙ্ক করবো। আজকের ক্লাসে একটু আলোচনা বেশি। ঠিক আছে, তাহলে 3টি হতে একটি নিয়ে কতবার নেওয়া যায়? 3বার। এবং ধরো 3টা থেকে আমি 2টা বই নেব, 3টা থেকে 2টা বই নিয়ে আমি সাজাবো। 3টা থেকে 2টা নিয়ে আমি কি করবো? সাজাবো। কতভাবে সাজাইতে পারি। ধরো তুমি যদি আগে এ ধো, পরে তুমি বি দিবা, দিতে পারি না? হ্যাঁ পারি। আগে যদি বি দিই, পরে যদি এ দিই, তাহলে সাজিয়ে দিতে পারি না? দেখো সাজানোর বেলায় 2টা কিন্তু ভিন্ন। আচ্ছা আমরা লিখি আগে, তাহলে 3টা থেকে 2টা করে জিনিস নিয়ে সাজাবো। ধরো আমরা এ বি, ঠিক আছে, তাহলে এ কে সামনে রেখা, তাহলে এ পরে দিলাম বি, আবার এ কে সামনে রেখা, তাহলে এ কে সামনে রেখা এ, এর পরে দিলাম কত বি, তাহলে এ কে সামনে রেখা, তাহলে এরপরে আমি সি দিতে পারবো, দিলাম, এরপরে কত সি। এখন যদি আমরা বি কে সামনে রাখি, বিটা সামনে রাখবো, তাহলে বি কে সামনে রেখা, তাহলে বি এ, বি কে সামনে রেখা বি এ,
তাহলে বি কে সামনে রেখা তাহলে বিসি, বি কে সামনে রেখে কি আরো সম্ভব? না, আর সম্ভব না। তখন সি কে সামনে রেখা যদি আমরা সি কে সামনে রাখি তাহলে কত সি এ, যদি সি কে সামনে রাখি তাহলে এ বি, বি এ, সি কে সামনে রেখে সি এ, তাহলে সি কে সামনে রেখে কত পারবো সিবি। কোনো সমস্যা আছে? হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারো, তুমি প্রশ্ন করতে পারো অনেকে, স্যার এ বি আর বি এ সমান, কোনো প্রশ্ন আছে? কেউ যদি বলে না স্যার এ বি আর বি এ তো একই কথা, হ্যাঁ একই কথা, কখনো কখনো একই কথা, সবসময় না। ধরো মনে করো আজকে বাংলাদেশ আর পাকিস্তানে ক্রিকেট খেলা, কোনো একজন স্টুডেন্ট বলতেছে স্যার আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানে ক্রিকেট খেলা, আমাদেরকে একটু অল্প পড়ান, আমরা যাবো গা বাসায় যাই খেলা দেখবো। প্রথম স্টুডেন্ট। দ্বিতীয় স্টুডেন্ট এসে বলতেছে স্যার প্রথম স্টুডেন্টের কথা শুনলেন না, জান প্রথম স্টুডেন্ট খেলা কিচ্ছু বোঝে না। দ্বিতীয় স্টুডেন্ট এসে বলতেছে স্যার আজকে বাংলাদেশের পাকিস্তানের খেলা না, আজকে হইলো পাকিস্তান আর বাংলাদেশের খেলা। যখন দ্বিতীয় স্টুডেন্টটা বলছে আজকে পাকিস্তান আর বাংলাদেশের খেলা, তখনই বুঝছি যে দ্বিতীয় স্টুডেন্টটা কিরকম খেলা বুঝছে। তো দেখো খেয়াল করো, তাই যখন আমরা দল গঠন করব তখন বাংলাদেশ আর পাকিস্তান যে কথা, আর পাকিস্তান আর বাংলাদেশ কি একই কথা দল গঠনের বেলায়, কিন্তু সাজানোর বেলায় কি না, সবসময় সাজানোর বেলা একই না। যেমন কথা খেয়াল করো, তা আমরা যদি বলি প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে, সে মনে করো তার কাছ থেকে কোনোদিন আমি টাকা পয়সা একটা হাওলাত নিলাম, রিক্সা ভাড়া নাই, একদিন তার কাছ থেকে আমি 52 টাকা ভাঙতি নিলাম। যেদিন আমি তাকে দিব সে বলতেছে স্যার এ বি, সে বলতেছে এ বি আর বি এ কি একই জিনিস। যখন আমি তাকে টাকাটা দেব, যদি আমি 5-2 না দেয়া, যদি তাকে আমি 2-5 25 টাকা দিই, তখন সে মানবে? তখন তো সে মানবে না। তখন তো কইব স্যার 52 টাকা আর 25 টাকা দুইটা কি সমান? 52 টাকা আর 25 টাকা এই দুইটা কি কখনো সমান? না, এই দুইটা কখনো সমান না। কথাটা খেয়াল করো, আমার বলছি দল গঠনের বেলায় এ বি আর বি এ সমান, কিন্তু সাজানোর বেলায় তারা কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে কথাটা খেয়াল করে দেখো, তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে, তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা করে যদি আমরা নিয়ে আই, দুইটা করে নিয়ে যদি সাজাই, তো সাজাইতে পারবো কতবার? 6 বার। তাহলে কথাটা তিনটি হতে দুইটি নিয়ে 6 বার, মানে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে, আমি তো অল্প করে লিখছি, তোমার তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা করে নিয়ে সাজাইলে কতবার সাজাতে পারবো? 6 বার। ঠিক আছে, আচ্ছা তাহলে তিনটা থেকে দুইটা নিয়েছি কেন? তিনটা থেকে তিনটা নেওয়া যাবে না, তিনটা থেকে তিনটা নিয়ে সাজানো যাবে না? যাবে। ধরো আমি যদি আগে এ দিই, আমি এ দিই, পরে যদি বি দিয়ে সি দিই, হবে? প্রথমে তিনটা থেকে তিনটাই নিব, প্রথম এ দিলাম, তারপরে বিসি। কেন? একে সামনে রেখা, একে সামনে রেখা এই দুটা কি আবার স্থান বিনিময় করতে পারবো না? বি আর সি, তাহলে কত দেবো? সিবি। ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি এমনি ছক করে দিয়েছি, তোমার লেখা দরকার, তুমি শুধু এটা লেখো, একে সামনে রেখা। ঠিক আছে, এখন যদি বলি বি কে সামনে রেখা কতবার হবে? তাহলে যদি আগে বি দিই, পরে যদি এ দিই, তারপরে সি দিই, বি এ সি হবে। তিনটা থেকে তিনটা নিয়ে সাজাইতেছি, তাহলে আবার তাহলে বি ধরো সি এ, বি কে সামনে রেখা হবে না? হবে। ওই যে আরো 2 বার। এখন যদি আমরা সি কে সামনে রাখি, তাহলে সি প্রথমে আসবে, সি পরে এ দিলাম, তারপরে বি দিলাম। এখন সি কে প্রথমে রেখা, সি বি দিয়া পরে এ দিলাম, তাহলে সি বি এ। তার মানে একে সামনে রেখা 2 বার, খেয়াল করো, একে সামনে রেখা 2 বার। তাহলে আমরা বি কে সামনে রেখা সাজাইতে পারি কতবার? 2 বার। তাহলে আমরা সি কে সামনে রেখা সাজাইতে পারি কতবার? 2 বার। তাহলে মোট কতবার হইল? 6 বার। তার মানে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস হতে তিনটা নিয়ে, মানে সবগুলো নিয়ে সাজানো যায় কতবার? 3 বার। তিনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলো নিয়ে সাজানো যায় কতবার? 3 বার। তাহলে একবার নিয়ে করে যদি সাজাই, তাহলে 6 বার। তিনটার থেকে তিনটা নিলে 6 বার। একবার নিয়ে সাজাইলে 3 বার, দুইটা করে নিয়ে সাজাইলে কত? 6 বার। আর তিনটা করে নিয়ে সাজাইলে কত? 6 বার। ধরো এখানে জিনিস তিনটা না, মনে করো 4টা।
আচ্ছা, আমরা এর আগে একটা এক্সাম্পল দিই, দেখো কথাটা খেয়াল করো। তাহলে মনে করো এখানে জিনিস এসে তোমার কাছে বই আছে 4টা, বা তোমার পড়ার টেবিলে তুমি বই রাখো না, রাখো। তোমাদের সময় বইগুলো তো সবগুলো মোটামুটি আয়তকার না, আয়তকার শেপের। আমাদের সময় বইগুলো এরকম ছিল না। আমাদের সময় ছিল কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনোটা খাটো, এক একটা এক এক রকমের। ধরো তুমি তোমার পড়ার টেবিলে মোট মনে করো এরকমভাবে 10টা বই রাখছো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, মনে করো 10টা। তুমি তোমার পড়ার টেবিলে 10টা বই পাশাপাশি রাখছো, রাখছো রাখোই তুমি পড়ার টেবিলে। 10টার বেশি তোমার কাছে বই আছে। সে ধরো তুমি ম্যাথ পড়তে বসবা, ঠিক আছে? আমি থাকলে এখানে বইগুলো থাকলে দেখাইতাম, সবগুলো বই দেখাইতাম। ম্যাথ পড়তে বসবা, ম্যাথ বইটা মনে করো তোমার 6 নম্বরে ইয়েতে আসছে, 6 নম্বর সারিতে আছে, এখানে ম্যাথ বইটা আছে। তো তুমি পড়ার সময় কি করো? এই 6 নম্বর বইটা টান দাও, টান দিয়ে তুমি পড়ো। পড়ে যখন তুমি বইটা থও, তাহলে এই 6 নম্বর বইটা ম্যাথ বইটা তুমি উপরে 1 নম্বরে নিয়ে আসি পড়ো, থও না? এই কাজটাই তুমি করো যখন বইটা পড়ো। তাহলে 6 নম্বর বইটা আইন টান দিয়া তুমি পড়লা, তুমি 6 নম্বর বইটা টান দিয়ে তুমি পড়লা। যখন থো বইটা, ঠিক আছে, পড়া শেষ করে তুমি আবার সবার উপরে থো। এতে কি হইল? এতে কি হইল? 1 নম্বর বইটা 2 নম্বরে আইছে, 2 নম্বরের বইটা 3 নম্বর স্থানে আইছে, 3 নম্বরের বইটা 4 নম্বরে আইছে, 4 নম্বরের বইটা 5 নম্বরে আইছে, আইছে না? আইছে। 6 নম্বরের বইটা কি, এই 5 নম্বরের বইটা কি 6 নম্বরে আইছে, আর 6 নম্বরের বইটা কই গেছে? ওই আবার 1 নম্বরে গেছে। এই যে তুমি পড়ার টেবিলে বৈশা প্রতিদিন যেন তুমি বইগুলা নাড়াচাড়া করতেছো, এটাই বিন্যাস। এটাই কি বিন্যাস। ধরো তুমি তোমার পড়ার টেবিল বা তুমি যে রুমে পড়তে বসো, ঠিক আছে, এই রুমের মধ্যে সবগুলা বই রাখা যে দরজা জানলা বন্ধ করে তুমি যদি ঝাউগা, তুমি 10 দিন পরে আইসা দেখবা যেভাবে বইগুলো আসলে ঠিক এইভাবেই থাকবে, থাকবে না? তার মানে বইগুলো স্থান বিনিময় করে নাই। আর স্থান বিনিময় করে নাই মানে বিন্যাস হয় নাই। তো বিন্যাস হওয়ার প্রথম শর্ত তার স্থান বিনিময় করতে হবে। বিন্যাস হওয়ার প্রথম শর্ত তার কি? স্থান বিনিময় করতে হবে, নড়াচড়া করতে হইব, ঠিক আছে? আচ্ছা, মনে করো 4টা বই আছে, তাহলে প্রতিদিন যদি একটা করে বই নিই, তাহলে কয়বার নিতে পারবো? 4বার। তাহলে 4টি হতে একটি নিয়ে, 4টা থেকে একটি নিয়ে 4বার, এটা বুঝি আমরা। এখন যদি 4টা থেকে 2টা নিই, 2টা করে নিয়ে সব বই নিয়ে সাজাবো। 4টা থেকে 2টা করে বই নিয়ে কতবার সাজানো যাবে? 3টা করে বই নিয়ে কতবার সাজানো যাবে? সবগুলো বই নিয়ে কতবার সাজানো যাবে? যদি 2টা করে বই নেই তাহলে কত হবে? তাহলে এ বি, এস সি, এ ডি, কথাটা খেয়াল করো। তাহলে একে সামনে রেখা এ বি, এস সি, এ ডি, একে সামনে রেখে, ঠিক আছে? এখন বি কে সামনে রেখে তাহলে কি হবে? বি কে সামনে রেখা বি এ, বি সি, বি ডি। তাহলে এ কে সামনে রেখা 3বার, তাহলে বি কে সামনে রেখা 3বার, 3বার না? কারণ সি কে সামনে রেখা, তাহলে সি এ, সি বি, সি ডি। সি কে সামনে রেখে 3বার, তার মানে এখন যদি ডি কে সামনে রাখি, তাহলে ডি এ, ডি বি, ডি সি। তাহলে ডি এ, ডি বি, ডি সি। তাহলে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে, 4টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমরা 2টা করে নিয়ে সাজাইতে সাজাইতে পারবো কতবার? 12বার। এই কথাটাই লিখি। তাহলে 4টি হতে 2টি নিয়ে, 4টি হতে 2টি নিয়ে সাজানো যায় কতবার? 12বার। সাজানো, আবারও বলতেছি, সাজানোর বেলায় এ বি আর বি এ দুটা কিন্তু ভিন্ন। সাজানোর বেলায় এ বি আর বি এ কিন্তু ভিন্ন, কিন্তু যখন আমরা দল গঠন করব তখন তারা কিন্তু একই। যেটা পরে আসতেছে আমরা, এটা অবশ্য। এখন মনে করো এখানে 4টা বই আছে, যে 4টা থেকে আমরা 3টা করে নিই, 3টা করে নিয়ে সাজাই, তাহলে একে সামনে রেখা, তাহলে এ বি সি, একে সামনে রেখা লেখো। তাহলে একে সামনে রেখা বি কে দ্বিতীয়তে রাখবো, এ বি ডি, তাহলে এ বি ডি। আচ্ছা, এরপরে বি দিয়া আরো সম্ভব না? সম্ভব না। এরপরে বি দিয়া, তাহলে এখন যদি আমরা একে সামনে রাখি, তাহলে এ, এরপরে সি দিয়া, তাহলে এস সি বি, এরপরে সি দিয়া এস সি বি।
তাহলে এখন যদি আমি এর পরে সি দিয়ে আসি তাহলে কত হবে এস সি ডি দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন যদি এর পরে ডি দিয়ে দিই তাহলে এ ডি বি, যদি এর পরে ডি দিয়ে দিই এ ডি বি, কারণ এর পরে যদি ডি দিয়ে দিই তাহলে এ ডি সি, এ ডি সি আরো হবে না, হবে না। তার মানে কথাটা খেয়াল করো, তাহলে এ কে সামনে রেখা 4টা থেকে 3টা করে সাজাইতেছি, 4টা থেকে 3টা করে সাজাইতেছি নাকি। তাহলে এ কে যদি সামনে রাখি, কথাটা খেয়াল করে দেখো, তাহলে এ কে সামনে রেখা আমরা কতবার সাজাইতে পারি? 6 বার। সিমিলারলি বি কে সামনে রেখে কতবার হবে? 6 বার। আচ্ছা এটা যদি তোমার মন চায় তুমি লেখো, না লেখলে না লেখো, আচ্ছা লেখলে লিখে লো, লিখে লো। তো 1 কে সামনে রেখে কতবার? 6 বার, ঠিক না? তাহলে বি কে সামনে রেখে কতবার হয়েছে? আরো 6 বার বি কে সামনে রেখে। তাহলে সি কে সামনে রেখে কতবার হয়েছে? আরো 6 বার। তার মানে সি কে সামনে রেখা, সি কে সামনে রেখা আরো কতবার হয়েছে? 6 বার। তাহলে ডি কে সামনে রেখা কতবার হবে? এটা আমি ছাড়লাম। তাহলে ডি কে সামনে রেখা তাহলে আরো কতবার হইতেছে? 6 বার। তার মানে ডি কে সামনে রেখা, খেয়াল করার কথাটা, ডি কে সামনে রেখা কতবার? 6 বার। তাহলে এ কে সামনে রেখা 6 বার, ডি কে বি কে সামনে রেখা 6 বার, সি কে সামনে রেখা 6 বার, ডি কে সামনে রেখা কতবার? 6 বার। তার মানে 4টা থেকে 3টা করে নিয়ে সাজাইতে পারি আমরা 24 বার। এই কথাটাই লিখি, 4টি হতে 3টি নিয়ে সাজানো যায় কতবার? 24 বার। তা লিখলাম। আবার আসি, তাহলে একটা নিয়ে সাজাইলে কতবার? 4 বার। 2টা নিয়ে সাজাইলে 12 বার। 4টা থেকে 3টা করে কোনো কিছু নিয়ে যদি সাজাই তাহলে কতবার? 24 বার। কেন 4টা থেকে 4টা নিয়ে সাজানো যাবে না? সবগুলো একসাথে নিয়ে সাজানো যাবে না? যাবে। কথাটা ওটাই, ঠিক আছে। তো 4টা থেকে 4টা নিয়ে যদি সাজাই তাহলে ধরো একই সামনে রেখে, হ্যাঁ তুমি তো এমনি ছক করে পারবো না, তুমি শুধু এটা লেখো, জাস্ট এটা লেখো, দেন এর পরে বি দিয়া, এ বি পরে সি আর ডি, মানে এর পরে বি থাকবে, তাহলে এর পরে যদি বি থাকে তাহলে সি আর ডি পরিবর্তন হইতে পারবো ডিসি। এর পরে বি দিয়া, এখন আসি এর পরে সি দিয়া, তাহলে এ সি, তাহলে বি আর ডি এর মধ্যে স্থান বিনিময় হবে। তাহলে এর পরে সি দিয়া, তাহলে এ সি ডি বি, তুমি এমনি লেখা রাখো, তুমি তো ওইভাবে পারবো না, সাজাইতে পারবো না। তাহলে এর পরে ডি দিয়া, তাহলে এ ডি বি সি, তাহলে এর পরে ডি দিয়া, তাহলে এ ডি সি বি, তাহলে একের সামনে রেখে কতবার হয়েছে? 6 বার, হয় নাই? সিমিলারলি তাহলে বি কে সামনে রেখে কতবার হইব? এটা তোমার লেখার দরকার নাই, 6 বার। তাহলে সি কে সামনে রেখে কতবার হইব? 6 বার। আবার ডি কে সামনে রেখে কতবার হইব? তাহলে 6 বার। তার মানে 4টা থেকে 4টায় করে যদি সাজাই তাহলে কতবার হইতেছে? 24 বার। 4টা থেকে 4টা নিয়ে সাজালে কতবার? 24 বার। এখন প্রশ্ন, এখন যদি তোমাকে যদি একটা প্রশ্ন করি, তো 4টার থেকে 5টা নিয়ে সাজানো যাবে? 4টার থেকে 5টা নিয়ে সাজানো যাবে? যাবে। আমি 4টা থেকে 1টা নিয়েছি, আমি 4টা থেকে 2টা নিয়েছি, 4টা থেকে 3টা নিয়েছি, 4টা থেকে 4টা নিয়েছি, 4টা থেকে 5টা নিয়ে সাজানো যাবে? তুমি কইবা তো না। আচ্ছা খেয়াল করো, আমরা যদি বলি দেখো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আছে? 10টা। মোট কয়টা অঙ্ক আছে? 10টা। ধরো আমি যদি আমার মোবাইল নাম্বারটা লিখি 01717, তাহলে 385385923, যদি আমি আমার ফোন নাম্বারটা লিখি তাহলে আমার ফোন নাম্বারে কয়টা ডিজিট আছে? 11টা। তো বাংলাদেশের সকল মানুষের মোবাইলের ডিজিট 11টা, কিন্তু অঙ্ক তো আছে 10টা, কিন্তু অঙ্ক আছে করে 10টা। তার মানে প্রত্যেকটা মানুষের মোবাইলে অন্তত একটা ডিজিটের পুনরাবৃত্তি হয়েছে। প্রত্যেকটা মানুষের মোবাইলে অন্তত একটা ডিজিটের কি পুনরাবৃত্তি হয়েছে? দেখো আমার মোবাইলে এখানে 1-এর পুনরাবৃত্তি হয়েছে, এখানে 7-এর পুনরাবৃত্তি হয়েছে, এখানে 3-এর পুনরাবৃত্তি হয়েছে, হয়েছে না? প্রত্যেক মানুষের মোবাইলে একটা না একটা পুনরাবৃত্তি হয়েছে। হ্যাঁ 4টা থেকে 5টা নিয়ে সাজানো যায় সংখ্যার বেলা, পুনরাবৃত্তির বেলা। আচ্ছা এগুলো আমরা পরে আলোচনা করব, এটা এখন না, এগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এখানে আসি,
তাহলে 4টার থেকে একটা নিয়ে 4 বার, 2টা নিয়ে 12 বার, 3টা নিয়ে 24 বার, আর 4টা নিয়ে কত 24 বার। এখন তোমাকে যদি বলে 4টা না হইয়া যদি 40টা জিনিস থাকতো, আর যদি 3টা করে জিনিস না নেয়া যদি বলতো 30টা করে নেয়া, 40টা জিনিস থেকে 30টা জিনিস নেয়া, কতবার সাজানো যায়? তা আমাদের পক্ষে এমনি লেখা সম্ভব না। আমাদের পক্ষে লেখা কি সম্ভব না। এই জন্য আমরা একটা সূত্রের দিকে যাব। ঠিক আছে, পাতার উল্টায় লেখো বিন্যাস কি। তাহলে বিন্যাস জিনিসটা হইল কিছু সংখ্যক জিনিস থেকে কয়েকটা বা সবগুলা নেয়া, যত প্রকারে সাজাবো এই প্রত্যেকটা প্রকারকে বলা হবে একটা কি বিন্যাস। তাহলে সংজ্ঞাটা লেখো, কতগুলো জিনিস হতে, কতগুলো জিনিস থেকে, ঠিক আছে, কতগুলো জিনিস থেকে কয়েকটি, কতগুলো জিনিস থেকে, কারণ জিনিসগুলো ভিন্ন ভিন্ন হইতে পারে, জিনিসগুলো আবার একই রকম হইতে পারে। আচ্ছা, এগুলো পরে আমরা আসতেছি। কতগুলো জিনিস থেকে, ঠিক আছে, কয়েকটি লেখো, গুরুত্বপূর্ণ সংখ্যাটা আমরা আসি। কয়েকটি মানে অল্প কয়টা, কতগুলো জিনিস থেকে অল্প কয়টা, কয়েকটি বা সবকটি। মানে ওই যে দেখাইলাম না, 4টা থেকে একটা নেয়া, বা 4টা থেকে 2টা নেয়া, বা 4টা থেকে 3টা নেয়া, বা সবগুলো নেয়া। তাহলে কয়েকটি বা সবকটি জিনিস একেবারে নিয়ে যত প্রকারে সাজানো যায়, যত প্রকারে সাজানো যায়, কতগুলো জিনিস হতে, কতগুলো জিনিস হতে কয়েকটি বা সবকটি, কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সবকটি জিনিস অল্প সংখ্যক নেব বা সবগুলা নেব, না যত প্রকারে সাজানো যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন সারি গঠন করা যায়, মানে আগে পিছিয়ে আসলে ভিন্ন ভিন্ন হবে। যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে, তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। ঠিক আছে, কিছু সংখ্যক জিনিস থেকে কয়েকটা বা সব কয়টা নেব, অল্প সংখ্যক জিনিস নিব বা সবগুলো নেওয়া, যত প্রকারে সাজাবো তার প্রত্যেকটাকে বলা হয় এক একটা কি বিন্যাস। যেমন মনে করো আমরা কিছুক্ষণ আগে দেখাইছি, সে মনে করো এ বি সি, 3টা ভিন্ন ভিন্ন সংখ্যা, 3টা ভিন্ন ভিন্ন বই, 3টা ভিন্ন ভিন্ন জিনিস। তো 3টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3টা থেকে যদি 2টা করে নিয়ে সাজাই, তাহলে এ বি এসি না, এ বি এসি, তাহলে বি এ, তাহলে বি এ বিসি না, বি এ বিসি, তাহলে সি এ, তাহলে সি এ সিবি না। তাহলে 3টা থেকে 2টা করে নিয়ে সাজালে কতবার হয়? 6 বার। এই 6 বার যদি সাজাই, 6 বারের মধ্যে অবশ্যই তোমার কি বি এ আসবে, আসবে না? তাই বি একটা বিন্যাস, তাহলে এ বি হলো একটা বিন্যাস, বি একটা বিন্যাস সংখ্যা, তাহলে সি একটা বিন্যাস, সিবি হলো একটা বিন্যাস, তাহলে বিসি একটা বিন্যাস, এস এটা কি বিন্যাস। তো বিন্যাস জিনিসটা কি বুঝতে পারছি? ঠিক আছে, কিছু সংখ্যক জিনিস থেকে কয়েকটা বা সব কয়টা নেওয়া, যত প্রকারে সাজাবো প্রত্যেকটাকে কি বলা হইব এক একটা বিন্যাস। ঠিক আছে, আচ্ছা পাতার ওটাই খেয়াল করো। টোটাল মনে করো এন সংখ্যক জিনিস আছে, এবং শুরুতে বলতেছি সব দেখো এন সংখ্যক জিনিস ভিন্ন ভিন্ন, সবসময় যেন ভিন্ন ভিন্ন হবে এমন কোনো কথা না, এমন কোনো কথা না। আমি দাগ দিয়ে দিলাম, সবসময় যেন ভিন্ন ভিন্ন হবে এমন কোনো কথা না। তাই আমরা শুরুতে বলতেছি ভিন্ন ভিন্ন। টোটাল এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক জিনিস থেকে আমরা প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নেব। জিনিস আছে এন সংখ্যক, আমরা নিব কি আর সংখ্যক। তাহলে বুঝাই যায় এন বড়। তোমার ওই যে 4টা থেকে আমরা 3টা নিয়েছি, 4টা থেকে 3টা নিছি না? আবার কখনো কখনো 4টা থেকে কি 4টা নিছি না? নিছি। তাহলে এই কথাটা খেয়াল করো, এন বড় অথবা সমান, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এন আর এর চেয়ে বড় হবে অথবা কি হবে সমান হবে। তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, টোটাল জিনিস এন সংখ্যক। ওই যে আমরা বললাম 50টা জিনিস থেকে, 50টা জিনিস থেকে আমরা 30টা জিনিস নিয়ে সাজাবো, কতভাবে সাজাতে পারবো? এটা হাতে লিখে সম্ভব? একে বোঝানো সম্ভব না। আমরা একটা সূত্রের দিকে যাচ্ছি। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে, দেখো তারা প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাসকে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, এইখান থেকে আমরা আর সংখ্যক জিনিস নেব,
টোটাল জিনিস আছে n সংখ্যক, নিব কতগুলা? r সংখ্যক। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাসকে সাধারণত আমরা এই প্রতীকটা ব্যবহার করি। সাধারণত কথাটা খেয়াল করো, n এর নিচে p লিখে নিচে r, সাধারণত এই প্রতীকটা ব্যবহার করে npr। কখনো কখনো n পিটা বড় কইরা এখানে r এইভাবেও প্রকাশ করে কোনো কোনো বইয়ে। কোনো কোনো বইয়ে n আর পিটা একসাথে দিয়া আটটা নিচে এটাও ব্যবহার করে। আবার কখনো কখনো পি ব্র্যাকেটে দিয়া n, r এই প্রতীকটাও ব্যবহার করে। এটা প্রতীক, এই চারটা প্রতীক দিয়ে প্রকাশ করে। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাসকে তাহলে npr আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা অ্যাভেলেবল সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা এই প্রতীকটা npr। প্রথমে n লিখি, তার নিচে p লিখি, তার নিচে কি r লিখি, মানে নিচে না কোনা দিয়ে আর কি। তাহলে npr। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সাজানো যায় কতভাবে? ঠিক আছে, খেয়াল করে দেখো। আজকে বিন্যাস সমাবেশের প্রথম সূত্র। ঠিক আছে, আমরা এটা প্রথম সূত্র বলতেছি। মোটামুটি ভাবে বিন্যাস সমাবেশে প্রায় 18-19টা সূত্র পাবো। ঠিক আছে, আমরা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখো, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, জিনিসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে, যেমন সবসময় তো 4টা থেকে 2টা, 4টা থেকে 2টা বা 4টা থেকে 3টা বা 4টা থেকে 4টা হবে এমন তো কোনো কথা না, এমন তো কোনো কথা না। আমরা বলতেছি টোটাল জিনিস আছে n সংখ্যক। খুবই গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল করো। তাহলে এখানে শুরুতে আমরা বলতেছি জিনিসগুলা ভিন্ন ভিন্ন, তো সবসময় যেন ভিন্ন ভিন্ন থাকবে এমন কোনো কথা না, সবসময় যেন ভিন্ন ভিন্ন থাকবে এমন কোনো কথা না। তো দেখো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস বা প্রাপ্ত বিন্যাস সংখ্যা সূত্রটা লেখা npr। তো n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। উচ্চ মাধ্যমিকে বিন্যাস সমাবেশের এটাই প্রথম সূত্র। তাহলে n সংখ্যক জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিস নিয়ে কতভাবে সাজাইতে পারবো? তাহলে n সংখ্যক জিনিস থেকে তাহলে r সংখ্যক জিনিস নিয়ে npr, প্রতীকটা হলো কত? npr। সূত্রটা কি? তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, পাতার ওটাই খেয়াল করে দেখো। এখন আসি, তাহলে n এবং r কেমন সংখ্যা? যেখানে n এবং r ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং n অবশ্যই r এর চেয়ে বড় অথবা কি সমান। তো দেখো, যেখানে n ও r, তার মানে r এর মান যদি কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক হয় তাহলে হবে না। অঙ্ক করতে গিয়ে যদি দেখো n এর মান কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক তাইলেও হবে না। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস npr। আমি আবার সূত্রটা লিখতেছি npr। ঠিক আছে, সূত্রটা কি? n ফ্যাক্টরিয়াল, সূত্রটা কি? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা তো হোয়াইট বোর্ড না, কিন্তু লিখতে অসুবিধা হয়। তাহলে এই সূত্রটা থেকে আমরা সিদ্ধান্ত নিব। তাহলে অনুসিদ্ধান্ত 1, মনে করো r এর মান 1, তার এর মান 1, মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা করে নিব, নিয়ে সাজাবো। তাহলে কতবার সাজাইতে পারবো? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা করে নিয়ে কতবার সাজাইতে পারবো? তাহলে দেখো, r ইকুয়াল 1 হলে, r ইকুয়াল 1 হলে অর্থাৎ n সংখ্যক জিনিস হতে তাহলে ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার একটা করে নিব, তাহলে প্রত্যেকবার একটা করে নিয়ে সাজাবো। তাহলে দেখো, r ইকুয়াল টু 1 হলে, r ইকুয়াল কত? 1 হলে অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার একটি জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস, প্রত্যেকবার একটি জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা কি হবে? এখন আমরা r এর জায়গায় 1 বসাবো। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার
একটি জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা। তাহলে আমরা এখানে আরেক জায়গায় তো বসাইছি, তাহলে আমরা এখানে আরেক জায়গায় তো বসাইছি। তাহলে উপরে আছে কত n ফ্যাক্টরিয়াল, নিচে কত আছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরেরটাকে নিচেরটার মতো সাজাই লিখি, n ফ্যাক্টরিয়ালকে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে আছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আমি যদি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কাটাকাটি করি তাহলে n, তার মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি একটা করে নিয়ে সাজাই তাহলে সাজাইতে পারবো আমরা n বার। তার মানে সাজাইতে পারবো আমরা কি n বার। ঠিক আছে, একটা ছোট্ট একটা উদাহরণ দেই, পদার উল্টায় খেয়াল করো। একটা উদাহরণ দিলাম, ধরো টোটাল ভিন্ন ভিন্ন জিনিস আছে 5টা, তাহলে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা করে নিয়ে কতবার সাজাইতে পারবো। তাহলে দেখো 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে, জিনিসগুলো ভিন্ন ভিন্ন, 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার একটি করে জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস লিখি। লেখো লেখো লেখো, 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে, জিনিসগুলো ভিন্ন ভিন্ন, 5টি প্রথম ক্লাসটার মধ্যে লম্বা আলোচনা। ঠিক আছে, প্রথম ক্লাসটাতে আলোচনা বেশি, পরের ক্লাসগুলোতে এত আলোচনা না। 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেকবার একটি জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস, তাহলে 5p1 তো 5 ফ্যাক্টরিয়াল বাই 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে এনসিআর সূত্র পড়ছে। তাহলে এখানে n এর মান কত 5, এখানে r এর মান কত 1। ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল বাই কত 4 ফ্যাক্টরিয়াল। এখন এই 5 ফ্যাক্টরিয়ালটাকে আমরা 4 দিয়ে লিখতে পারবো না, 5 ইন্টু কত 4 ফ্যাক্টরিয়াল লিখলাম। তা আমি যদি 4 ফ্যাক্টরিয়াল কাটি তাহলে 5। তার মানে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা করে জিনিস নিয়ে যদি আমরা সাজাই তাহলে কতবার সাজাইতে পারবো 5 বার। 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা করে নিয়ে সাজাইলে 5 বার। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় লেখো অনুসারে। ধরো এখানে খেয়াল করো, ইংরেজি বর্ণমালা 26টা বর্ণ আছে না, ABCD এরকম কটা বর্ণ আছে 26টা। ধরো এই 26টা বর্ণ থেকে প্রতিবার 3টা করে বর্ণ নিয়ে সাজাবো, 5টা থেকে একটা না, 26টা থেকে 3টা নেব, তাহলে কতবার সাজানো যাবে। ধরো কথাটা খেয়াল করো, আমি যদি প্রথম ABC নিই, ABC এই 5টা থেকে 3টা নিলাম ABC, পরে যদি এরপরে বি দিয়া ABD নিতে পারবো, পরে এরপরে বি দিয়া ই নিতে পারবো, তাহলে ABE পারবো। এরপরে বি দিয়া এফ নিতে পারবো, তাহলে ABF। এরপরে বি দিয়া আমি জি নিতে পারবো না। তাহলে আমার কথা হলো গিয়া ইংরেজি বর্ণমালা তো 26টা বর্ণ থাকে না, এই 26টা বর্ণ থেকে 3টা করে বর্ণ নিয়ে যদি সাজাই তাহলে মোট কতবার সাজাইতে পারবো। তুমি যদি ইংরেজি পড়ো, ইংরেজি মাস্টার এটা দিয়ে হতো, ইংরেজি মাস্টার পারতো না, কিন্তু আমরা গণিত পড়ি কিন্তু ইংরেজিরও পারি জানি। দেখো এখানে খেয়াল করো, ইংরেজি বর্ণমালা মোট বর্ণ কয়টা 26টা, নেব কয়টা 3টা। 26টা থেকে 3টা নিয়ে কতবার সাজানো যাবে। ঠিক আছে, পাতার উল্টায় প্রশ্নটা লেখো। প্রশ্ন, ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 3টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। দেখো এটা প্রশ্নটা লেখো, খাতার মধ্যে লেখো। ঠিক আছে, এইগুলা ছোট ছোট প্রশ্ন, এমসিকিউ দিতেই পারে। এরকম টাইপের প্রশ্ন এমসিকিউ তোমার কলেজ পরীক্ষাতে এমসিকিউ দিতেই পারে। এডমিশনের প্রশ্নগুলো একটু কঠিন হবে। তাহলে ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 3টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। লেখো। ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 3টি বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। আমরা আগে মুখে মুখে করি। তো মোট বর্ণ কয়টা 26টা, মোট বর্ণ কয়টা 26টা, 26টা থেকে নিব কয়টা 3টা, তাহলে 26p3। তো 26p3 মান যা আসে তাই রেজাল্ট, হিসাবটা তাই 26p3। ঠিক আছে, পাতার উল্টায় এখন সমাধানটা করি। প্রশ্ন লেখছো তো লেখো সমাধান। তাহলে ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ 26টি, ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ 26টি। লেখো ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ 26টি। এলো
26টি বর্ণ হতে 3টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। তাহলে 26টি বর্ণ হতে 3টি নিয়ে বা 3টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। ঠিক আছে, ইংরেজি বর্ণমালা মোট বর্ণ 26টি। তো 26টি বর্ণ হতে 3টি বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা। তাহলে 26p3। তাহলে 26p3। তাহলে এম্পিয়ার। তাহলে এই অঙ্কে এন এর মান কত? 26। এই অঙ্কে এন এর মান কত? 26। তাহলে এই অঙ্কে আর এর মান কত? 3। তাহলে এম্পিয়ার। তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে নিচে তো 23 এসে পড়ে, 23 ফ্যাক্টরিয়াল না? তাহলে উপরে 26টাকে আমরা ভাঙালি 26 ইন্টু 25 ইন্টু 24 ইন্টু 23 ফ্যাক্টরিয়াল। 26কে ভাঙাই লিখি 26 ইন্টু 25 ইন্টু 24 ইন্টু 23 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 23 ফ্যাক্টরিয়াল আর এই 23 ফ্যাক্টরিয়াল করা যায় না? তাহলে 26 25 24, খেয়াল করো কথাটা। তাহলে 15,600 বার। তাহলে ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ কয়টা? 26টা। ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ কয়টা? 26টা। তাহলে 26টা থেকে কয়টা নিয়ে সাজাবো? 3টা নিয়ে। তো সূত্রটাকে 26p3। এখন কথাটা খেয়াল করো, তুমি না বিন্যাসের সূত্রটা পাইছো, সে একটা 7, 6, 7, 5, 6, 7 স্টুডেন্ট, তাদেরকে যদি প্রশ্নটা দিই, সে তো বিন্যাসের সূত্রটা পাইছে না, তাহলে তাকে কেমনে বোঝাবো আমি? তুমি তোমার ছোট ভাইকে বলবো, যদি 5, 6-এ পড়ে, তাহলে কয় ডিজিটের বর্ণ শব্দ গঠন করবো? সংখ্যাটা কয় ডিজিটের হবে? 3 ডিজিটের। ঠিক আছে, তাহলে 1, 2, 3। তাহলে প্রথম চয়েসটা, প্রথম অপশনটা, তাহলে প্রথম অপশনটা ইংরেজি বর্ণ 26টা থেকে যে কোনো একটা বর্ণ বসাইলে হবে, হবে না? হবে। তাহলে প্রথম অপশনটা ফিল আপ করার জন্য, প্রথম স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন হলো 26টা। প্রথম স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা? 26টা। 26টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ বসাবো। তাহলে দ্বিতীয় স্থানটা ফিল আপ করার জন্য আমার অপশন কয়টা? 25টা। তাহলে একটা তো বসাই দিছি, 25টা। তৃতীয় স্থানটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা? 24টা। দুটা বর্ণ গেছে অলরেডি, তাহলে 24টা। আমি তো এই কাজটাই করছি, 26, 25, 24-এর গুণ করছি, ঠিক না? সূত্র ছাড়াও আমরা ওটা করতে পারবো। নেক্সট, এখন আসি অনুসিদ্ধান্ত 2। আমরা 26টা থেকে আমি বলছি বা n সংখ্যক জিনিস থেকে একটা করে নিয়ে সাজাইলে, আমরা যদি সবগুলো নিয়ে একসাথে করে সাজাই, তাহলে কথাটা r = n হলে, মানে সবগুলো একসাথে নিয়ে সাজাবো, r = n হলে, ঠিক আছে? অনুসিদ্ধান্ত 2, সূত্র পড়ছে একটা, ওই সূত্র থেকে দুইটা সিদ্ধান্ত আসতেছে। r = n হলে, অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে, জিনিসগুলো ভিন্ন ভিন্ন, শুরুতে আমরা ভিন্ন ভিন্ন দিয়ে পড়তেছি, সবসময় ভিন্ন হবে এমন কোনো কথা না, আগামী ক্লাসে আমরা ভিন্ন ভিন্ন ছাড়া পড়বো। r = n হলে, ঠিক আছে, অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে সবগুলো জিনিস নিয়ে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে সবগুলো জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস, সবগুলো জিনিস নিয়ে। এখন আর এর জায়গায় কিন্তু n হয়েছে, তাহলে npn, আর এর জায়গায় কত হয়েছে? n হয়েছে, npn। তো সূত্রটা কি? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন আমি আর এর পরিবর্তে n বসাবো, আমি এখন আর এর পরিবর্তে এখানে n বসাবো, তাহলে নিচে কত? 0 ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। কিন্তু 0 ফ্যাক্টরিয়াল মান তো 1, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মান কত? 1। তাই n ফ্যাক্টরিয়াল বাই কত? 1। তার মানে কত হইতেছে গিয়া? n ফ্যাক্টরিয়াল। তার মানে সবগুলা জিনিস একসাথে নিয়ে সাজানো যাবে n ফ্যাক্টরিয়াল ভাবে। তো সূত্রটা কি? তাহলে npn = কত? n ফ্যাক্টরিয়াল। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। অর্থাৎ npn মানে সবগুলা জিনিস একসাথে নিয়ে সাজানো যাবে কতবার? n বার, n ফ্যাক্টরিয়াল বার, n ফ্যাক্টরিয়াল বার। পাতার উল্টায় একটা উদাহরণ দিই, ঠিক আছে? তাহলে একটা করে নেওয়া হয় n বার, আর সবগুলো নিয়ে হবে কতবার? n ফ্যাক্টরিয়াল বার। তাহলে উদাহরণ, ধরো 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে সবগুলো একত্রে নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা। লেখো আগে, পরে বলতেছি, প্রশ্ন লেখো। উদাহরণ, 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে, জিনিসগুলো ভিন্ন ভিন্ন,
5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে সবগুলো একত্রে নিয়ে প্রাপ্ত বিন্যাস। 5টি ভিন্ন ভিন্ন জিনিস হতে সবগুলা একত্রে নিয়ে প্রাপ্ত বিন্যাস, তাহলে 5p5 5p5, তো 5p5 মানে তো 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে কত 120। তাহলে 5টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি সবগুলা জিনিস নেই নিয়ে আমরা 120 বার সাজাতে পারবো, তাহলে সাজাতে পারবো কতবার 120 বার। ক্লিয়ার? আশা করি বুঝছি। তাহলে 8টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে তাহলে সবগুলো নিয়ে সাজাতে পারবো কতবার 8 ফ্যাক্টরিয়াল বার। যদি একবার করে নিই তাহলে সাজাতে পারবো কতবার 8 বার, নাকি? নেক্সট 15টায় খেয়াল করো, এই ভদ্রলোকের ছবিটা এঁকে রাখো। এই ভদ্রলোকের জন্যই আমরা বিন্যাস সমাবেশ পড়তেই তো হচ্ছে, মানে এন ফ্যাক্টরিয়াল বা সাজাইতে হয়। এটা পড়ো, এটা পড়ে রাখো, তোমার লেখার দরকার নেই। ভাস্করা 2, ঠিক আছে? তাহলে ওনার এই বিন্যাস সমাবেশে এন সংখ্যক জিনিসের বিন্যাস নিয়ে আলোচনা করছে। এটা পড়বা, মেন বই পড়বা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ভদ্রলোকটা চিনো? মেয়েরা চিনে না, ছেলেরা চিনে। এই ভদ্রলোকটা চিনো? সাকিব আল হাসান, নাকি? সাকিব আল হাসান তোমাদেরকে প্রশ্ন করতেছে যে তোমরা যখন বিন্যাস পড়লা তাহলে কৌতো আমার নামটা সাকিব, আমার নামটা এলোমেলো কইরা মানে উল্টা পাল্টা কইরা কতবার তুমি সাজাইতে পারবা? তাহলে প্রশ্নটা লেখো। প্রশ্ন, সাকিব শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? আচ্ছা, কোনো বইয়ে দেখবা এখানে বর্ণ বলছে, কোনো বইয়ে দেখবা কি অক্ষর বলছে। আমরা অক্ষর থাকলে অক্ষর দিব, বর্ণ থাকলে বর্ণ দিব, ঠিক আছে? আমরা এই ঝামেলা গেলাম না। তাহলে প্রশ্নটা, সাকিব শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? সাকিব শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? তো প্রশ্ন লেখো, ঠিক আছে? আমরা সাকিব শব্দটাকে সাজাবো, আজকে সাকিব সাজাবো, কালকে তামিম সাজাবো, সবকিছুই করবো। তাহলে করি। এখন আমরা আসি, খেয়াল করো কথাটা। তাহলে সাকিব একটা ইংরেজি শব্দ, তাহলে একটা ইংরেজি শব্দ পায় প্রথম এখানে দেখবা মোট বর্ণ কতগুলো আছে? তো কতগুলো আছে? মোট বর্ণ কয়টা আছে? 6টা। সাকিব শব্দ মোট বর্ণ কয়টা? 6টা। তারপরে দেখবা কোন বর্ণ কি একাধিকবার আছে? আমরা একাধিকবার দেখতেছি না, আজকে সব ভিন্ন ভিন্ন দেখতেছি। তো 6টার থেকে 6টা নেব, তাহলে 6টার থেকে 6টা নিয়ে যদি সাজাই তাহলে 6 ফ্যাক্টরিয়াল। তাহলে 6 ফ্যাক্টরিয়াল কত? 6 ফ্যাক্টরিয়াল যার রেজাল্ট তাই অ্যান্সার, ঠিক আছে? 15টায় নেক্সট। হ্যাঁ, এখন লেখো কথাটা, সাকিব SHAKIB, সাকিব। এখানে একটা বড় হাতে দিছে, বড় হাতে ছোট হাতে পরে নিয়ে আলোচনা করবো না, এখন আগে লেখো। সাকিব শব্দটিতে মোট 6টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। সাকিব শব্দটিতে মোট 6টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে। আছে সাকিব SHAKIB, সাকিব শব্দটিতে মোট 6টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে, ঠিক আছে? তাই সুতরাং সাকিব শব্দটির বিন্যাস, দেয়ারফর সাকিব শব্দটির বিন্যাস মানে সবগুলো নিয়ে সাকিব শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে আমরা কতভাবে সাজাইতে পারবো? তাহলে 6p6, 6টার থেকে 6টা নিয়ে সাজাবো। 6টার থেকে কটা নিয়ে সাজাবো? 6টা, সবগুলা। খুবই সহজ, 6 ফ্যাক্টরিয়াল। আর 6p6 যে কথা, 6p6 যে কথা, 6 ফ্যাক্টরিয়াল কি একই কথা? তুমি এখানে আনসার দিতে পারো। অন 6 ফ্যাক্টরিয়াল যে কথা, 720 কি একই কথা? তার মানে সাকিব শব্দটাকে এলোমেলো করে আমরা 720 বার সাজাইতে পারবো যদি সবগুলো ভিন্ন ভিন্ন থাকে। তাহলে এন ফ্যাক্টরিয়াল, যতগুলো সংখ্যা বর্ণ দেওয়া থাকবে তত ফ্যাক্টরিয়াল, যতগুলো বর্ণ দেওয়া থাকবে তত ফ্যাক্টরিয়াল। কখন? যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয়। ধরো যে আমি যদি বলি, তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে গৌতম, আমার নাম কত? গৌতম, তাহলে GOUTOM, আমি স্পেলিংটা এভাবে লিখি। এখন যদি তোমাকে বলি গৌতম শব্দটাকে কতবার সাজানো যাবে, তখন তো তুমি পারো না। পারো? তখন তো তুমি কবে স্যার গৌতমের মধ্যে ও আছে 2 বার। এখন তো শব্দ ভিন্ন না। যদি শব্দ ভিন্ন না থাকে তাহলে কি করতে হয়, ওটা আমরা আগামী ক্লাসে বলবো, 2 নম্বর ক্লাসে, ঠিক আছে? নেক্সট 15টায়। হ্যাঁ, এখন বইয়ের অঙ্ক আসে, প্রশ্নমালা 5.1 ওটা বাই করো।
মেন বইটা বাই করো, যে যার কাছে যে বইটা আছে। দেখো কেতাবউদ্দিন স্যারের 2 এর এ, ঠিক আছে, অক্ষরপত্র প্রকাশনী 4 এর 1, হাসান বুক হাউসের 3 এর 1, আবার লেকচার পাবলিকেশনের 5 এর 1। প্রশ্নটা কি বলছে? ইকুয়েশন, ইকিউইউএটিআইওএন, ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়? আবার খেয়াল করে দেখো, এখানে বড় হাতের ছোট হাতের একটা ব্যাপার আছে না, এটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। 2 নম্বর ক্লাস না 3 নম্বর ক্লাসে জানি আলোচনা করি এটা। হয় সবগুলো বড় হাতের থাকা উচিত অথবা সবগুলোকে ছোট হাতের থাকা উচিত। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই, এখানে সবগুলো বর্ণ কি ভিন্ন ভিন্ন। এখন আমরা যদি বলি ইকুয়েশনে সবগুলো নিয়ে সাজাতে বলছে, ইকুয়েশন শব্দ মোট বর্ণ কয়টা? ইকিউইউএটিআইওএন, তো ইকুয়েশন শব্দ মোট 8টা বর্ণ আছে। কোন বর্ণ কি একাধিকবার আছে? না, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে 8টা থেকে 8টা নিয়ে সাজানো যায় কত? 8 ফ্যাক্টরিয়াল। তাহলে 8 ফ্যাক্টরিয়াল কত? 8 ফ্যাক্টরিয়াল হলো 40,320 বার। তার মানে ইকুয়েশন শব্দটা 40,320 বার সাজানো যায়। ঠিক আছে, মানে এটাই আমরা একটু লেখা সুন্দর করে গুছাই করি। তাহলে করি, তাহলে লেখো ইকুয়েশন, ইকিউইউএটিআইওএন, ইকুয়েশন। ইকুয়েশন শব্দটিতে মোট 8টি বর্ণ আছে, মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। লিখি ইকুয়েশন, ইকিউইউএটিআইওএন, ইকুয়েশন। ইকুয়েশন শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, আছে। ইকুয়েশন শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, কোনো বর্ণ একাধিকবার নাই, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে সুতরাং ইকুয়েশন শব্দটির বিন্যাস, দেয়ারফর ইকুয়েশন শব্দটির বিন্যাস 8টা থেকে 8টা নিয়ে সাজাবো 8p8, 8টা থেকে 8টা নিয়ে সাজাবো, তাহলে কত? 8p8। 8p8 মানে কত? 8 ফ্যাক্টরিয়াল। আর 8 ফ্যাক্টরিয়াল মানে কত? 40,320 বার। তো 40,320 বার ইকুয়েশন শব্দটাকে আমরা এলোমেলো করে সাজাতে পারবো। ঠিক আছে, পাতার উল্টায়। আচ্ছা দেখো, একটা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি। হ্যাঁ, তুমি এটা থামাইয়া আগেই ওটা করবো, পজ করে বলছে টাইম। টাইম শব্দটির সবগুলো বর্ণকে ব্যবহার করে মোট কতগুলো শব্দ গঠন করা যায়? ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটি এগুলো আসছে, এগুলো এডমিশন টেস্টের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। তাহলে টাইম আগে তুমি নিজে নিজে উত্তর করবা, তারপরে এখানে মিলাইবা। আমি করে দিয়েছি, ঠিক আছে, তুমি পজ করে আগে নিজে নিজে করবা, করে উত্তরটা মিলাইবা, দেখো তোমারটা মিলে নাকি। টাইম একটা ইংরেজি শব্দ, তাহলে টাইম শব্দে মোট কয়টা বর্ণ আছে? 4টা। সবগুলোই কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন না? তাহলে 4টা থেকে 4টা নিয়ে সাজানো যাবে কতবার? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24। 24 কি আছে? হ্যাঁ আছে, তাহলে এটাই রেজাল্ট। টাইম, টাইম শব্দটির সবগুলা বর্ণকে ব্যবহার করে মোট কতগুলো শব্দ গঠন করা যাবে? খুবই সহজ প্রশ্ন, বেসিকটা পারলে যে কোনো ইংরেজি বর্ণ দিলে আমরা পারবো, পারবো না? নেক্সট, ঠিক আছে, এটি লেখার দরকার নেই, এটি শুধু পড়ো, এটি লেখার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, দলগত কাজ মিলাজিলা করবা, তোমার বইয়ের এই অঙ্কগুলা করবা, ইংরেজি শব্দগুলা তুমি সাজাবা। ঠিক আছে, মানে সবগুলা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন থাকলে কতভাবে সাজানো যায়। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, পাতার উল্টায়। আচ্ছা দেখো, প্রশ্নটা কই আছে? হাসান বুক হাউসের 3 এর 2 নাম্বার। প্রশ্নটা কি বলছে? কম্পিউটার। কম্পিউটার শব্দটির বর্ণগুলো হতে প্রতিবার 3টি বর্ণনে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়? অঙ্কটা প্রকৌশলে তো একবার আসতে দেওয়া যায়, এগুলো হয়তো অবজেক্টিভে আসছে। এখন আসিস, আমরা কি সবগুলো নিয়ে সাজাতে বলছে? না। তাহলে আগে দেখবো কম্পিউটার। কম্পিউটারের মোট বর্ণ কয়টা? COMPUTER, মোট বর্ণ কয়টা? 8টা। নিতে বলছে কয়টা? 3টা। নিতে বলছে কয়টা? 3টা। আমরা আজকে যা পড়তাছি এখানে সবগুলো কি ভিন্ন ভিন্ন? তো এখানে সবগুলো কি ভিন্ন ভিন্ন, কোনো একাধিকবার আছে? না। তাহলে 8টার থেকে কয়টা নিব? 3টা। তাহলে 8টার থেকে 3টা নিয়ে সাজানো যাবে 8p3 ভাবে। 8টা থেকে 3টা নিয়ে সাজানো যাবে কি? 8p3 ভাবে। তুমি ক্যালকুলেটর হিসাব করেও পারো, তুমি সূত্র ভাঙা করতে পারো। তাহলে করি, পাতার ওটায়।
লেখো কম্পিউটার, মোট কয়টা বর্ণ আছে আগে লেখো। COMPUTER, কম্পিউটার। কম্পিউটার শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। কম্পিউটার শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। ঠিক আছে, কোনো কোনো বইয়ে বর্ণ বলে, কোনো কোনো বইয়ে অক্ষর বলে। বর্ণ থাকলে আমরা বর্ণ বলবো, অক্ষর থাকলে আমরা অক্ষর বলবো। কম্পিউটার, কম্পিউটার শব্দটিতে মোট 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। ঠিক আছে, তাহলে সুতরাং প্রতিবার 3টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায়। কয়টা করে নিতে বলছে? 3টা করে। তাহলে সুতরাং প্রতিবার 3টি বর্ণ নিয়ে, মানে 8টা থেকে 3টা নিব। COM হইতে পারে, COP হইতে পারে, MPU হইতে পারে, যে কোনো 3টা, প্রতিবার 3টা নিয়ে। ধরো MUT এরকম হইতে পারে। প্রতিবার 3টা নিয়ে কয়টা শব্দ গঠন করা যায়? তাহলে প্রতিবার 3টি নিয়ে শব্দ গঠন করা যায় 8P3T। এটা আমরা ক্যালকুলেটর মান বের করতে পারো। 8 ফ্যাক্টরিয়াল বাই 8 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। আমরা 8 ফ্যাক্টরিয়ালটাকে লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, কারণ নিচে 5 ফ্যাক্টরিয়াল আছে, নিচে 5 ফ্যাক্টরিয়াল আছে। তো 5 ফ্যাক্টরিয়াল যদি কাটাকাটি করি তাহলে 336 বার। তাহলে কম্পিউটার শব্দটা থেকে 3টা নিয়ে সাজাতে পারি 336। ওই যে আগের অপশন যদি বলি, দেন এখান থেকে কয়বার নিয়ে সাজাতে পারো, আগের কথা নেই। আমরা যদি বলি যে সূত্র না দিলে, তাহলে প্রথম স্থানটা ফিল আপ করার জন্য আমাদের অপশন কয়টা? 7টা। দ্বিতীয় স্থানটা ফিল আপ করার জন্য আমাদের অপশন কয়টা? সরি, প্রথমটার জন্য 8টা, দ্বিতীয়টার জন্য 7টা। তাহলে তৃতীয় স্থানটা ফিল আপ করার জন্য অপশন কয়টা? 6টা। এই শব্দ গুণ করে দিলেই হয়। ঠিক আছে না, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।